ওই যে বলছিলাম না যে এই গানটার সুর যখন শুনি মনে হয় যে শ্রেয়া ঘোষাল বসে বসে নিজে গাইছে আর কি, খুব ভালো লাগছিল। কি অবস্থা দুজনের? এই তো ভালো, আপনার কি খবর? আমার মোটামুটি ভালো আছি, এবং যে ব্যাপারটা হচ্ছে যে এমন একটা গান দিয়ে শুরু করলাম যে আসলে মন ভালো হয়ে গেছে। দর্শকদেরকে বলতে চাই, দর্শক সময় টেলিভিশনে আজকে বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান, আমার সঙ্গে দেখতে পাচ্ছেন উপস্থিত আছেন সারেঙ্গি বাদক, এবং সে খুব ভালো গানও গায়। তার নামটা হচ্ছে সৌনক দেবনাথ রিক, এবং তবলায় আছে কুমার প্রতিবিম্ব। আজকে আড্ডা দেব, কথা বলবো, গানও হবে, কিন্তু আমাদের মূল আয়োজনটা এই সারেঙ্গিটাকে নিয়ে। তারপরে কেমন যাচ্ছে আর কি সব কিছু? এই তো ভালোই যাচ্ছে দিনকাল, মোটামুটি সব কিছু মিলে, গান বাজনা পড়াশোনা সব মিলে ভালোই যাচ্ছে। কুমারের কাছ থেকে একটু ঘুরে আসি। কুমার প্রতিবিম্ব, কি অবস্থা? আপনার কেমন যাচ্ছে? এই তো ভালোই যাচ্ছে। ভালোই যাচ্ছে। আপনি কি খুব চুপচাপ? তবলায় কিন্তু অনেক সাউন্ড হয়, আজকে সাউন্ড হতে হবে। যাই হোক, আমি আজকে রিক আপনাকে এখানে আমন্ত্রণ জানানোর আসলে আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে, আমি নিজেও আপনার একজন ভক্ত। আমি প্রায় প্রতিদিনই ফেসবুকে বসে বসে আপনার এই সারেঙ্গি শুনি। এইটা নিয়ে একটু কিছু কথা বলতে চাই যে সারেঙ্গির সঙ্গে কিভাবে জড়িত হলেন বা যুক্ত হলেন? আসলে সারেঙ্গির সঙ্গে জড়িত হওয়ার গল্পটা একটু বলতে গেলে খুবই মজাদার, কারণ সারেঙ্গি যে আমি যখন শেখা শুরু করি এর আগ অবধি আমি নিজেও জানতাম না ইনস্ট্রুমেন্টটা এক্সিস্ট করে। আচ্ছা, আমি জানতাম না এটার নাম কি, কখনো দেখিও নি। তো ব্যাপারটা হচ্ছে তখন হচ্ছে 2018 সাল, তো 18 সাল, হ্যাঁ, তখন হচ্ছে বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ে একটা হচ্ছে এসরাজের ওয়ার্কশপ হয়। ওখানে হচ্ছে আমার গুরুজি শ্রী দেবাশিস হালদার, উনি হচ্ছে এসরাজ এবং সারেঙ্গি দুটোই শেখান। তো উনি হচ্ছে ওখানে একটা ওয়ার্কশপ করেন। তো ওখানে ওয়ার্কশপে হচ্ছে আমার মা হচ্ছে এসরাজ শেখার জন্য তখন এখানে যান। তো ওই থেকে তখন হচ্ছে ওই ওয়ার্কশপে হচ্ছে গুরুজি এসরাজের পাশাপাশি সারেঙ্গিও বাজাতেন। তো তখন হচ্ছে বেঙ্গল ফেস্টিভ্যাল নামে একটা বড় ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল হতো আর্মি স্টেডিয়ামে। তো তখন হচ্ছে মা আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি সারেঙ্গি শিখবে, এরকম নামে একটা যন্ত্র আছে সারেঙ্গি নামে, এটা একটু দেখো, একদিন আমার সাথে ক্লাসে আসো, ওয়ার্কশপে আসো, একটু দেখো কেমন লাগে। তো আমি অতটা আগ্রহ দেখাইনি, কারণ তখন অবধি আমি জানতাম না জিনিসটা কী হবে, কেমন হবে, বাজালে কী হবে এমন। তো তারপর হচ্ছে একদিন ক্লাসে যাই, তা মা বলতে গেলে মোটামুটি জোর করেই ভর্তি করালো। আন্টি নিজে কি ভর্তি হয়েছিল? হ্যাঁ, মা নিজে, মা এমনি এসরাজ বাজে, এখনো বাজে। আমরা দুজন হচ্ছে এক গুরুর কাছেই শিখি আর কি। তারপর ক্লাসে গেলাম একদিন, তারপর হচ্ছে প্রথম দিন ক্লাসে গেলাম, তো তখন হচ্ছে গুরুজি সারেঙ্গিটাকে ইন্ট্রোডিউস করালো। তো তখন তো আমার যন্ত্র ছিল না, তো প্রথম দিন ক্লাসে গুরুজি তার যন্ত্র দিয়ে আমাকে শেখান আর কি। তখন বাজাতাম, খুব একটা ভালো হতো না, আওয়াজ টাওয়াজ, মানে ফার্স্ট অফ অল হচ্ছে এটা সারেঙ্গি বাজনাটা হচ্ছে অনেক কঠিন, কারণ নর্মালি হচ্ছে মোটামুটি যেসব স্ট্রিংস ইনস্ট্রুমেন্ট আছে সেটা হচ্ছে হয় আঙ্গুলের এই সাইড দিয়ে বাজাতে হয় বা কোনোভাবে একটা বাজাতে হয়। সারেঙ্গিটা হচ্ছে আঙ্গুলের এই সাইড থেকে বাজাতে হয়, উল্টো, একেবারে নখের একদম এই জায়গাটা থেকে ঘষে ঘষে। আর এটা হচ্ছে ফ্রেটলেস ইনস্ট্রুমেন্ট, তো আপনাকে হচ্ছে মানে নোটটাকে আপনাকে গেস করতে হয় যেটা কোথায় আছে, একটু এদিক ওদিক হলে বেসুরা বাজবে, এটা হচ্ছে সমস্যা। তো প্রথম তো অনেক ঝামেলা হতো যে বেসুরা বাজতে অনেক। তো তারপর আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে যখন হালকা একটু সুরে আসলো, তখন আস্তে আস্তে আমার একটু ভালো লাগা তৈরি হলো। তারপর হচ্ছে আমি ইউটিউবে অন্যান্য গুরুজনদের বাজনা শুনলাম। আমার গুরুজিও ক্লাসে বিভিন্ন ধরনের বাজনা শোনাতো, তখন আমার আস্তে আস্তে যন্ত্রটার প্রতি একটা আগ্রহ জন্মালো। এরপর তখন থেকে আমার আর কি মেইন এই জগতে ঢোকা শুরু। কিন্তু এটা তো 18 সালে গল্প শুনছিলাম, তার আগে কি তাহলে শুধু গানের সঙ্গে যুক্ত ছিল? তার আগে আমি শুধু গানের সাথেই যুক্ত ছিলাম। আমার হচ্ছে গানের শুরুটা আমার ছোটবেলা থেকে মায়ের কাছ থেকে, যখন আমার 3 বছর বয়স তখন থেকে আমি আমার মায়ের কাছে গানের হাতে খড়ি হয় আর কি। আচ্ছা, আন্টি প্রসঙ্গে আসবো, কিন্তু আরেকটু কয়েকটা প্রশ্ন করবো, কিন্তু তার আগে এখন আমি একটু কিছু শুনতে চাই। সেটা কি মুখে শুনবো নাকি সারেঙ্গি দিয়ে শুনবো, যেটা আপনার কাছে ভালো মনে হয়? প্রথমে সারেঙ্গি বাজাই, সারেঙ্গি যেহেতু, তারপর কি শুনবো এখন? আমি একটা রবীন্দ্রসঙ্গীত বাজাই। রিসেন্টলি এটা আমি আপলোড করেছি একটা ভিডিও। আচ্ছা, মেঘ বলেছে যাবো যাবো, মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাবো, রাইট? এটা একটা বাজাই। ঠিক আছে, ওকে, শুনে আসছি।
ঠিক আছে রিক, একটা প্রসঙ্গক্রমে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এখন তো আসলে যুগ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ধরুন সবাই এখন গিটার নিয়ে ব্যস্ত, সবাই এখন কিবোর্ড নিয়ে ব্যস্ত, অটো টিউন নিয়ে ব্যস্ত, কিন্তু সেই সময়টাতে এসেও আপনি এটা নিয়ে ব্যস্ত আছেন এবং এই যে সুরটা যখন বাজাচ্ছিলেন একটা আবেশ ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সারেঙ্গি সম্পর্কে আপনার কাছ থেকে একটা পরিচিতি জানতে চাই, যেন মানুষ যারা আছে নতুন তারা যেন একটু জানতে পারে বিষয়টা। সারেঙ্গির ইতিহাসটা বলতে গেলে এটা হচ্ছে বলতে গেলে ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট ইনস্ট্রুমেন্ট বলা যায়, কারণ এটা হচ্ছে অনেক আগেকার, মানে বলতে গেলে মানে প্রথম দিককার ইনস্ট্রুমেন্ট, যখন হচ্ছে মানে ইনস্ট্রুমেন্ট আর কি মানে ইনভেন্ট হওয়া শুরু হয় বিভিন্ন ধরনের, এটা হচ্ছে একদম তখনকার ইনস্ট্রুমেন্ট। এই জন্য এখন বলতে গেলে এটা আস্তে আস্তে একেবারে হারিয়ে যাচ্ছে, কারণ ফার্স্ট অফ অল এটা বাজানো অনেক কঠিন, আর তার উপরে হচ্ছে এটা হচ্ছে বাজানোর কোনো টিচার নেই, এটা হচ্ছে কথা। শেখার ব্যাপারটা একটু শেখার ব্যাপার অনেক কম। তো এটার স্ট্রাকচার যদি আমরা আসি, এটা হচ্ছে পুরো একটা কাঠ, একটা আস্ত কাঠ, এই কাঠটাকে খোদাই করে করে তারপর একটা বানানো আর কি ইনস্ট্রুমেন্ট। তো মেইন হচ্ছে 3টা স্ট্রিং, এই 3টা স্ট্রিং দিয়ে বাজানো। এটা হচ্ছে সা, পা আর বেজের সা। তো আর এখানে দেখা যাচ্ছে যে কোনো ফ্রেট নেই, গিটারের মতো বা সেতারের মতো কোনো ফ্রেট নেই। এটা হচ্ছে আপনাকে ফ্রেটলেস মানে আন্দাজে বাজাতে হবে। যেমন হচ্ছে সরদ আছে বা ভায়োলিন আছে, ভায়োলিনে যেমন কোনো ফ্রেট নেই, জাস্ট ঘষে ঘষে বাজাতে হবে। এটাও সেরকমই জাস্ট ঘষে ঘষে বাজাতে হবে, কিন্তু এটা ডিফারেন্স হচ্ছে এটা আঙ্গুলের উপর থেকে বাজাতে হবে। আর এই 3টাই স্ট্রিংয়ের মধ্যে এই 2টো স্ট্রিং বলা যায় এটা হচ্ছে উটের নাড়িটা শুকিয়ে তারপর বানানো হয়। উটের ওর বাবা, আচ্ছা। এটা হচ্ছে একটু মডিফাইড, এজন্য এটা একটু মানে স্মুথ। এটা হচ্ছে হালকা মডিফাইড, এজন্য একটু খড়খড়ে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আসলটা বলা যায়, এটা আর কি মানে যেটা উটের নাড়ি সেটাই হচ্ছে মূল সাউন্ডটা। হ্যাঁ, উটের নাড়ি শুকিয়ে তারপর হচ্ছে একটু প্রসেস করে তারপর হচ্ছে একটা লম্বা সুতার মতো তৈরি করে। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ব্রিজ, এটা হচ্ছে ব্রিজ। এই যে এরকম একটু হার্ড যে সাউন্ডটা, এগুলো হচ্ছে দাঁত দিয়ে তৈরি, মেইনলি হচ্ছে হাতির দাঁত। এই যে অফ হোয়াইট বা সাদা যে অংশগুলো, এগুলো হচ্ছে হাতির দাঁত। আর এই চামড়াটাও ছাগলের চামড়া দিয়ে করা। আর হচ্ছে এটাই। রিক, এখন তো আমার একটা আগ্রহ বেড়ে গেল, মানে আপনি এই সারেঙ্গির যে উপকরণগুলো বললেন এগুলো তো মনে হয় খুব দামি হওয়ার কথা। হ্যাঁ, দামি হওয়ার কথা, কিন্তু এখন এটা হচ্ছে ডিপেন্ড করে যে এটা কত পুরানো বা কাঠটা কীরকম, মানে এটা হচ্ছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে। যেমন আমার সারেঙ্গিটা আমি যদি বলি, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে কেনা, কারণ বাংলাদেশে তো পাওয়া যায় না, পাওয়াই যায় না, এটা হচ্ছে সমস্যা। কলকাতায়ও রেয়ার। এটা হচ্ছে মেইনলি দিল্লি, তারপর হচ্ছে জয়পুর, মহারাষ্ট্র বা তারপর হচ্ছে রাজস্থান, এইসব এরিয়ায় হচ্ছে এসব বেশি পাওয়া যায়। তো এটা হচ্ছে কলকাতায় আমার গুরুজি অর্ডার করে এনে রেখেছিল, তারপর হচ্ছে এটা আমি এখান থেকে নিয়ে এসেছি। এটাতে খরচ কেমন গিয়েছে? এটাতে ইন্ডিয়ান রুপিতে বলা যায় 15,000 রুপির মতো। 15,000, তাহলে আমাদের বাংলাদেশের ধরেন 25-25 মতোই যাবে। এটা ডিপেন্ড করে, কারণ আমি দিল্লিতে একবার দেখেছিলাম, ওটা হচ্ছে প্রায় 1 লাখ রুপির। ওটা হচ্ছে 100 বছর পুরনো সারেঙ্গি প্রায়। এগুলো কি নতুন বানানো হচ্ছে না এখন? হ্যাঁ, বানানো হচ্ছে, কিন্তু খুব কম বানানো হয়। এজন্য হচ্ছে কম বানানো দেখে, মানে মানুষ কম, এজন্য হচ্ছে দামটাও অতটা একটা বাড়ে না। এবং একটা বিষয় হচ্ছে, তাহলে তো এই যে বললেন না যে বাংলাদেশে পাওয়া যায় না, আমি যদি এখন শিখতে মন চাইলো, আমি তাহলে গিয়ে শিখবো কিভাবে? এটাই হচ্ছে একটা মানে ব্যারিয়ার বলা যায়। আপনাকে হয় কলকাতা বা অন্য কোথাও গিয়ে নিয়ে এসে তারপর আপনাকে শেখা লাগবে, শিখতে হবে। ওকে, ঠিক আছে, আমরা আরো কথা বলবো এটা নিয়ে। এখন একটু রিকের কণ্ঠে গান শুনতে চাই। কোন গানটা শুনবো? আচ্ছা, এখন আমি একটা সাইদ রাশিদ খানের একটা গান গিয়ে শোনাতে চাই। এটা হচ্ছে সাজনা বরসে হে কিউ আখিয়া। ঠিক আছে, ওকে, গানটা শুনে আসি, তারপর আমরা আরো আড্ডা দেব। সজনা বরসে হে কিউ আখিয়া, বরসে হে কিউ আখিয়া, সজনা বরসে হে কিউ আখিয়া, बरसे है क्यों अखियाँ, सावन आए तुम ना आए, सावन आए तुम
अखिया सजना बरसे हैं क्यों अखिया बरसे हैं क्यों अखिया सजना बरसे हैं क्यों अखिया। আচ্ছা, এখন একটা যদি প্রশ্ন করি, কঠিন প্রশ্ন, হ্যাঁ। সেটা হচ্ছে যদি বলা হয় সারেঙ্গি নাকি গান, কোনটার প্রেমে পড়েছেন বা প্রেমে বুঝেছেন, কোনটা বলবেন? আমি বলবো সারেঙ্গি। সারেঙ্গি মানে গানের থেকে এখন সারেঙ্গিটা, কিন্তু আপনার ছোটবেলায় কিন্তু শুরু হয়েছিল গান দিয়ে, না? ছোটবেলায় গান দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এখন সারেঙ্গির প্রতি আমার যে আগ্রহটা এটা অনেক বেশি, গানের থেকেও বেশি বলা যায়। হ্যাঁ, আমি দেখেছি আপনি পাহাড়ে পর্বতে সবখানে গিয়ে খুব ধ্যানে, চান্স পেলে আর কি নিয়ে যাই ইনস্ট্রুমেন্ট, মানে যখনই চান্স পান নিয়ে যান সঙ্গে, না? ওজন কেমন এটা? এটা খুব একটা বেশি হবে না, দেড় 2 কেজির মতো হবে। 1.5-2 কেজির মতো। আর শুরুতে আন্টির কথা বলছিলেন, হ্যাঁ। আমি একটু আন্টির প্রসঙ্গ জানতে চাই। আমি বুঝে গেছি যে এই জীবনটার সঙ্গে আন্টিও তো প্রথমভাবে জড়িত, বাবা মার তো অবশ্যই, অবশ্যই ভূমিকা থাকে। আন্টিও কি কিছু গাইছে নাকি কিছু করছে কিনা, বা মা কিভাবে? এমনি ছোটবেলা থেকেই গান বাজনা করতো, মানে গান বাজনার মধ্যে দিয়ে বড় হয়েছে। আমার মাসি বা মায়ের বোন, ভাই বোন যারা আছে সবাই মোটামুটি গান বাজনার মধ্যেই ছিল। আচ্ছা, আন্টি কি গান গাইতে পারে? হ্যাঁ, গান গেতে পারে। আর কি বাজাতে পারে আন্টি? মা এমনি গান গায় এবং এসরাজি বাজায়। তাহলে একদিন তো হচ্ছে এই মা ছেলেকে নিয়ে একটা এপিসোড হ্যাঁ, করা অবশ্যই, যায়, না? অবশ্যই, কেন তাহলে না? ইনশাআল্লাহ আমরা সামনের যে মা দিবসে একটা স্পেশাল হয়ে যাবে, অবশ্যই, অন ইয়ারে বলে রাখলাম। ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে। এই যে বলছিলেন না যে যন্ত্রটা পাওয়া যায় না, আবার বাংলাদেশে শেখাটা খুব দায় আর কি। হ্যাঁ, বাংলাদেশে আসলে কোথায় গেলে বা কিভাবে শিখবে? আরেকটা ব্যাপার হচ্ছে আমার প্রশ্ন এখন, যে আমি তো যন্ত্র ছাড়া শিখতে পারবো না, তাই না? কিনতে হবে আমাকে, সেক্ষেত্রে করণীয় কি হয় তাহলে? এখন সেক্ষেত্রে করণীয় হচ্ছে, এখন যন্ত্র ছাড়া তো আসলেই কঠিন। এখন দেখতে হবে, কারণ হচ্ছে আমার কাছে একটা এক্সট্রা যন্ত্র আছে আর কি। তো যদি কেউ আমার কাছে শিখতে চায় তখন হতে পারে আমি সেই যন্ত্র দিয়ে তাকে দেখাতে পারি আপাতত। পরে যদি তার আগ্রহটা জন্মায় বেশি, তখন আমি তাকে সাজেস্ট করবো যে তুমি একটু কিনে আনো। কারণ আচ্ছা। যদি কম আগ্রহে কিনে তাহলে একটা পুরাই লস প্রজেক্ট গেল, পরে দেখা যাবে ওটা পড়ে আছে, বাজানো হচ্ছে না। অথবা সেক্ষেত্রে যদি সেটাও না হয়, তাহলেই আমি বলবো যে মানে বেটার যে ইন্ডিয়ার কোথাও একটা গিয়ে শেখাটা। অথবা আমি যেখানে শিখেছি বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়, সেখানে শেখা। এর বাইরে কি আর বাংলাদেশে বা ঢাকায় কোথাও শেখানো এর হয়? বাইরে আমার জানা মতে শিল্পকলায় মনে হয় শেখায় এখন অবধি, আমি ঠিক জানি না। আমি কয়েক মাস আগে হয়তো দেখেছিলাম যে শিল্পকলায় শেখানো শুরু হয়েছে, কিন্তু এখন বর্তমানে জানি না যে শেখায় কিনা। এটাই একটুকু আমার জানা। ঠিক আছে, আরো গল্প করবে বা আবার একটু সারিং দিতে যাচ্ছে, একটা জ্যামিং হয়ে যাক না তবলার সঙ্গে, কিভাবে কি করা যায়? আচ্ছা, দুইজনের আন্ডারস্ট্যান্ডিংটা দেখছিলাম আর কি, যে চোখে চোখে তাল লয়ের কথা হচ্ছে না। রিক পড়াশোনা করছেন কোথায়, এখন কিসে আছেন? এবার আমি এইচএসসি 24 ব্যাচ, আচ্ছা। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি চারুকলা বিভাগে। আচ্ছা, মানে বুঝাই যাচ্ছে যে এর সঙ্গে থাকা হবে। কিন্তু রিকের অনেক অভিজ্ঞতা হয়ে গেছে এর মধ্যে, আমি যদি ভুল না করি কোকি স্টুডিও বাংলার সঙ্গে কাজ করা হয়েছে, এবং একটি বিজ্ঞাপনেও তার কাজ আমি দেখেছি। আমি প্রথমেই কোকি স্টুডিও বাংলার এই কাজের অভিজ্ঞতা, কিভাবে সুযোগটা হলো বা কিভাবে কি যুক্ত ছিলেন, এটা একটু জানতে চাই। কোকি স্টুডিও বাংলার এক্সপিরিয়েন্সটা আসলে খুবই মজার ছিল এবং খুবই এক্সাইটিং ছিল বলা যায়। কারণ তখন প্রথম আমাকে অর্ণবদা আমাকে মেসেঞ্জারে নক দিয়েছিল, মানে কোকের ব্যাপারে কিছু বলেনি, জাস্ট বলেছে হেই রে কেমন আছো, চলো একদিন জ্যামিং করি, এরকম কিছু একটা। তারপর আমি তো অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ অর্ণবদা আমাকে মেসেজ দিয়েছে। তারপর বললাম ঠিক আছে অবশ্যই দাদা। এরপর আবার অনেক মাস কোনো খবর নেই, 2-3 মাস হয়ে গেল। একটা আমার মতো নক দিয়ে হারিয়ে যায়।
তারপর হচ্ছে তখন হচ্ছে আমার এসএসসি পরীক্ষা চলছিল, তো মানে এসএসসি আগে আগে ঠিক বলতে গেলে। তো তখন হচ্ছে এসএসসি আগে আগে তারপর হচ্ছে শুভ শুভদা আমাকে আবার নক করে হচ্ছে দাঁড়ালে দুয়ারের একটা গানের স্যাম্পল মানে ইউটিউব থেকে আমাকে লিঙ্কটা পাঠিয়ে দিয়ে বলে তুই একটু ইম্প্রোভাইজ করে এই গানটা থেকে। তো আমি বললাম ঠিক আছে দাদা আমি করছি। তারপর হচ্ছে করার পর তারপর হচ্ছে দাদা আমাকে বললো যে একটু তোকে কল করা যাবে নাকি একটু বল। তা আমি তখন হচ্ছে টিচারের কাছে পড়ছিলাম, তো তারপর বললাম যে দাদা আমি একটু বিজি আছি, পড়াশোনা করছি, একটু পরে কল দিচ্ছি। তারপর টিচার যাওয়ার পর আমি হচ্ছে দাদাকে বলি দাদা এখন আমি ফ্রি আছি, এখন কল দিতে পারেন। তারপর হচ্ছে দাদা কল দিল। তারপর হচ্ছে আমি বললাম দাদা আমার তো সামনে এসএসসি পরীক্ষা, তাই একটু পড়াশোনা করছিলাম। তো তারপর দাদা বললো ও তাই বল। আমি ভাবলাম কি এমন বিজি যে আমাকে এত একটু পরে কল দিতে বললি। তারপর দাদা বললো যে তোকে যে গানটা পাঠিয়েছিলাম তো সেই গানটা একটু ইম্প্রোভাইজ করিস, এটা হচ্ছে আসলে আমাদের নেক্সট প্রজেক্ট কোক স্টুডিওর সিজন 2 এর একটা গান হবে, তো এই জন্য তোকে বলেছি তুই একটু ইম্প্রোভাইজ করিস গানটার মধ্যে। তখন আমি তো শুনে একেবারে আত্মহারা হয়ে গেলাম যে বাহ আমাকে কোক স্টুডিও থেকে ডেকেছে। তো তারপর তো আমার অনেক এক্সাইটমেন্ট, আমি পড়াশোনা ভুলে গেছি যে হ্যাঁ আমার পড়াশোনা লাগবে না। তারপর হচ্ছে অনেক মাস চলে যায়, তারপর হচ্ছে আমার পরীক্ষা শেষ হয়ে যায়। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর মানে ঠিক পরপরই হচ্ছে দাদা হচ্ছে ডাকে, দাদা বলে যে তুই একদিন আমার বাসায় আমি একটু তোর বাজনাটা একটু শুনি। তো সেদিন গেলাম। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো আমাদের স্টুডিওতে ডাকবে, হয়তো কোক স্টুডিওর, হয়তো সেখানে সব মিউজিশিয়ানস থাকবে। তো পরে দেখলাম যে না, দাদা নিজের বাসায় ডেকেছে, নিজের বাসায় একটা ছোটোখাটো স্টুডিও আছে আর কি। তো ওখানে গেলাম। তারপর গানটা হচ্ছে তো ঈশানদা আর হচ্ছে নন্দিতাপু গিয়েছে। তো ওই গানটার একটা ডেমো রেকর্ড ছিল, ওই ডেমো রেকর্ডটা ছেড়ে দাদা বললো যে বাজা তুই কিছু বাজা। তারপর দাদা একটা কল আসলো, তখন হচ্ছে অর্ণবদা কল দিয়েছিল। তারপর কথা শেষ করে দাদা আমাকে বলে যে অর্ণবদা আসতেছে তুই একটু বস, তোর বাজনা একটু শুনবে। তখন তো আমার এক্সাইটমেন্টও বেড়ে গেছে, তারপর একটু ভয়ও বেড়ে গেছে যে অর্ণবদা আসবে আমার বাজনাটা শুনবে। তারপর আসলো দাদা, এসে বসলো, আমার বাজনাটা শুনলো। তারপর মোটামুটি তাদের ভাল লাগলো। তারপর বললো যে ঠিক আছে এখন আপাতত ঠিক আছে যা, তারপর তোকে পরে ফাইনাল কাজের সময় ডাকবো। তারপর আমি গেলাম। এখন তো আমি ফ্রি, কারণ আমার এসএসসি পরীক্ষা শেষ মোটামুটি। তারপর হচ্ছে আস্তে আস্তে গানের সব কাজকর্ম শুরু হলো, শুটিং শুরু হলো, রেকর্ডিং শুরু হলো। তারপরে এই থেকে হচ্ছে আমার কয়দিন শুটিং হয়েছিল? কয়দিন? এটা শুটিং একদিনই হয়েছিল, রেকর্ড আরেকদিন হয়েছিল, আর হচ্ছে একদিন বলতে পুরো সারাদিন মিলে শুটিং হয়েছিল। আচ্ছা ঠিক আছে, শুটিং এর গল্প আর শুনবো প্রয়োজনে, কিন্তু এখন আমি এই দাঁড়ালে দুয়ারে মোর গানটা একটু মুখেও শুনতে চাই, বাজনাতেও শুনতে চাই, আমি দুইটাই শুনবো। ঠিক আছে, কোনটা আগে কোনটা পরে আপনার হাতে? দুইটা একসাথেই করি, কারণ ইন্ট্রোটা তো আমারই বাজানো। ওকে ঠিক আছে, ওকে আমি ওইভাবেই করি। মিনতি ভরা আখি কে তুমি ঝড়েরও পাখি কি দিয়ে জুড়াই ব্যথা কেমনে কোথায় রাখি কোন প্রিয় নামে ডাকি বলো কোন প্রিয় নামে ডাকি বলো কোন প্রিয় নামে ডাকি বলো কোন প্রিয় নামে
এই যে কোক স্টুডিও বাংলার সঙ্গে কাজটা যখন করা হলো আর সেটা যখন প্রকাশ হলো, এই গানটা কিন্তু মানে কোক স্টুডিও বাংলার কল্যাণে এখন প্রায়ই শোনা যায় সবসময়। যখন নিজের কাজ নিজে শুনেন বা যখন বের হলো, মানুষের বা বন্ধু পরিবার থেকে কেমন কি পেলেন? সবার থেকে খুব ভালো সাপোর্ট পেয়েছি, বিশেষ করে বাবা মা এবং বন্ধু বান্ধব। বিশেষ করে মানে সবাই খুবই এক্সাইটেড ছিল যে আমার বন্ধু এখানে বাজাচ্ছে, এত বড় একটা প্ল্যাটফর্ম। আমি এটা নিয়ে একটা রিয়াকশন ভিডিও বানিয়েছিলাম যে আমি বাজাচ্ছি, আমার পাশে 2-3 জন বন্ধু ছিল, ওরা হচ্ছে রিয়াকশন দিচ্ছিল যে আয় হায় আমার ফ্রেন্ড বাজাচ্ছে সেই। তো খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। আচ্ছা, এই যে একটা জায়গায় অর্ণবদার সঙ্গে আমার মিল ছিল, পাওয়া গেছে আর কি, সেটা হচ্ছে যে আপনি বাজিয়ে বাজিয়ে কন্টেন্ট আকারে ফেসবুকে প্রকাশ করেন। আমি দেখেছি অনেক মানুষ দেখে, কেউ চুপে চুপে দেখে, কেউ হয়তো বা কথা বলে না আমাদের মতো, বা মাঝে মাঝে নক দেয়। তো এই যে একটা ব্যতিক্রমী বা একটা সেই পুরনো যন্ত্র, সেটা নিয়ে যে মানুষের এখন এত আগ্রহ, এবং অবশ্যই আপনার কাছে ইনবক্সে অনেক ধরনের রিয়াকশন আসে, আমি সেই ব্যাপারগুলো সম্পর্কে একটু জানতে চাইবো। এটা আমার আসলে খুবই ভালো লাগে, কারণ যখন হচ্ছে প্রথমত এটা খুবই একটা রেয়ার ইনস্ট্রুমেন্ট, খুবই কম মানুষ বাজায়। কিন্তু যখন হচ্ছে মানুষ এটা ভালো লাগে, মানে যখন আমি দেখি যে মানুষ এটা ভালো লাগছে এবং তারা আমাকে ইনবক্সে বা কমেন্টে হোক মানে বলছে যে খুব ভালো হচ্ছে বাজনা এবং খুব ভালো লাগছে জিনিসটা, তখন আমার নিজেরই ভালো লাগে যে এই ইনস্ট্রুমেন্টটার অ্যাটলিস্ট একটা পরিচিতি হচ্ছে, যে মানে অ্যাটলিস্ট মানুষ এটা শুনতে পাচ্ছে যে এরকম একটা ইনস্ট্রুমেন্ট এক্সিস্ট করে এবং এটার সাউন্ডটা এরকম। মানে আমি বলবো না যে আমি খুব যে ভালো বাজাই, কিন্তু আমি যে মানুষের কাছে বাজনা বা এই সাউন্ডটা যে পৌঁছে দিতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। কিন্তু ইনবক্সে এমন কোনো ধরুন অর্ণব দা ছাড়া এমন দেশের বাইরে বা এমন কেউ কি কোনো ইনবক্সে মেসেজ দিয়েছে বা দেয় যেটা নিয়ে আসলে খুব ভালো লাগে বা একটা অনুভূতি ছিল আলাদা? বড় বড় মানুষের সাথে তো এমনি মানে কয়েকজনের সাথে তো কাজ হয়েছে, যেমন ইমন চৌধুরীর সাথে, ইমন ভাইয়ের সাথেও কাজ হয়েছে। তারপর হচ্ছে স্বপ্ন যাবে বাড়ি আমার গানটাতেও মিঠুনদার সাথেও কাজ হয়েছে, মিঠুন চক্রবর্তী। দাদার সাথেও, দাদা হচ্ছে আমাকে এই স্বপ্ন যাবে বাড়ি আমার প্রজেক্টে ডেকেছিল একবার, যে দাদা এমনি বলেছিল যে আয় একটু আমার স্টুডিওতে আয়, আমরা হচ্ছে এই গানটাকে একটু অন্যভাবে এবার প্রেজেন্ট করি, তোর বাজনা দিয়ে একটু প্রেজেন্ট করি। তো তখন আমি গেলাম, তো মোটামুটি বেশ ভালোই ছিল স্টুডিও সেশনটা। ঠিক আছে, সেটা শুনবো। এখন একটু কুমার প্রতিবিম্বের কাছে যেতে চাই। আপনার কি অবস্থা? চুপচাপ শুনছিলেন? ভালো ভালো, খুব লাজুক আপনি। মোটামুটি আচ্ছা, আপনি এই তবলার সঙ্গে কতদিন যাবত আছেন? 11 বছর ধরে। 11 বছর। আপনার বয়স কত এখন বলা যাবে? 25। 25। মানে হচ্ছে ছোটবেলা থেকে এই তবলার সঙ্গে জড়িত আছেন। আপনি শিখেছেন কোথায়? আমি প্রথমে আমাদের এলাকার একটা একাডেমি, ধর্মরাজিক ললিত কলা একাডেমি, ওখানে আমার গুরু ধীমান বড়ুয়া স্যারের নিকট শেখা শুরু করি। পরবর্তীতে আমার কাছে 6 বছর শেখার পর সঞ্জিত চক্রবর্তী স্যারের নিকটও শিখি কিছুদিন। এরপর আমি 2017 সালে ছায়ানটে যোগদান করি। আচ্ছা, ঠিক আছে। এখন আমি আপনার একটা সোলো পারফরমেন্স দেখবো, শুধু তবলা। মানে আমি শুধু হাতের দিকে তাকিয়েছিলাম যে কি নির্দ্বিধায় মানে বাজছে আর কি ব্যাপারটা। যাই হোক, অনেক অসাধারণ সুন্দর হয়েছে। রিক, আমাদের সময় শেষ হয়ে আসছে, যেতে হবে। মাত্র অনার্সে ভর্তি হলে, তাই তো? এখন অনেক দূর যেতে হবে, কিন্তু বলতে চাই যে আসলে নিজের গন্তব্য কোথায় দেখতে চান? নিজের গন্তব্য বলতে আমি দেখতে চাই যেন আমি ভবিষ্যতে একজন
ভালো একজন মিউজিশিয়ান এবং একজন ভালো মানুষ হতে পারি। হ্যাঁ, সেটা আমি বুঝলাম, কিন্তু মিউজিশিয়ান বলতে মানে কি ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন? আমি চাই যেন, আমি মেইনলি চাই যেন এই সারেঙ্গিটাকে আমি পুরো পৃথিবী জুড়ে একটা পরিচয় দিতে পারি, যেন এই ইনস্ট্রুমেন্ট একটা খুবই সুন্দর একটা ইনস্ট্রুমেন্ট এক্সিস্ট করে, যেন আমি চাই যেন মোটামুটি পৃথিবীর মানে প্রতিটা দেশের মানুষ যেন একজন হলেও চেনে যে এরকম একটা ইনস্ট্রুমেন্ট বাংলাদেশে একজন, তাই তো? বাংলাদেশে একজন ওটা আলাদা জিনিস, কিন্তু আপনাকে যেন সেটা মানে একজন মানে আমি চাচ্ছি যেন ইনস্ট্রুমেন্টটাকে যেন চেনে, এটাই হচ্ছে আমার। আচ্ছা, আরেকটা বিষয় যে বাংলাদেশে আপনি ছাড়াও আর নতুন যারা আছে, আমি বলতে চাই তরুণদের মধ্যে কেমন সংখ্যক মানুষ এটা নিয়ে আছে? আমার জানা মতে 3-4 জন আছে, যেমন আমার সাথে একটা ছোট ছেলে শেখে, নিলয় হালদার নাম, ও হচ্ছে আমরাও সেম গুরুর কাছেই শিখি। এছাড়াও আমার চেনা মতে ছোট 2জন বাচ্চা আছে, ওরাও শেখে আর কি। মানে খুব বেশি মানুষ যে শিখছে তেমনটা খুবই কম আর কি। আর এটা শিখতে হলে ধরুন আমি যদি শিখতে চাই কেমন সময় লাগবে? এটা প্রথমত তো আপনার উপরে ডিপেন্ড করে যে আপনার ডেডিকেশন এবং আপনার প্র্যাকটিস লেভেল কতটুকু। এবং আমি যদি একটা এস্টিমেট ধারণা বলি, মিনিমাম 1-1.5 বছর তো লাগবে আপনার মোটামুটি হাত এবং একটা সেন্স মানে গ্রো হতে আর কি। মানে অ্যাটলিস্ট ভালো করে সারেগামা বা একটা পাল্টা বা একটা কোনো একটা কিছু বা একটা গানই যদি হোক, গানটা সুন্দর মতো বাজাতে হলে মিনিমাম 1.5 বছর লাগবে। একটা গানই বাজাতে মানে সুন্দর মতো একেবারে সুর পারফেক্টলি করতে হলে? আরেকটা প্রশ্ন আছে, ওই যে বলছিলেন না যে আমাকে হাতে এই পাশ দিয়ে বাজাতে হয়, আমি দেখেছি যেখানে একটু দাগও পড়ে গেছে, হ্যাঁ হাত কেটে যায় নাকি? প্রথম কেটে যায় না ঠিক, এটা হচ্ছে ঘষা লেগে মানে একটা গর্ত টাইপ হয়ে যায়। তারপর হচ্ছে প্রথম তো অনেক জ্বলতো, তারপর হচ্ছে ব্যান্ডেজ লাগিয়ে ব্যান্ডেজের উপর দিয়ে ঘষতাম। তাও তবু বাজাবো না, বাজাতে হবে, ওই যে কষ্ট না করলে কি জানি কেষ্ট মিলে না একটা কথা আছে। কারণ হচ্ছে এটা আমি যদি ধরেন হচ্ছে আমি 1 সপ্তাহে যদি 2 দিন বাজাই আর বাকি যদি 5 দিন না বাজাই, তাহলে দেখা যাবে এটা আস্তে আস্তে হিল হতে থাকবে, পরে আবার যখন বাজাবো তখন আবার ব্যথা শুরু হবে। আচ্ছা, মানে যে কন্টিনিউ মধ্যে চলতে থাকে। ঠিক আছে রিক, অনেক আড্ডা দিয়েছি, গানও শুনেছি, সারেঙ্গি শুনেছি, চলে যাব। কিছু মানুষ কিন্তু ওই যে ফেসবুকে বললেন না যে আপনার পছন্দ করে আপনার এই সারেঙ্গিগুলো, তাদের উদ্দেশ্যে যারা পছন্দ করে ভালোবাসে, ইনবক্সে মেসেজ দেয়, কিছু বলার থাকলে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে পারেন। তাদের উদ্দেশ্যে বলবো যে আমি চাই যেন আমার মাধ্যমে হোক অথবা অন্য কারোর মাধ্যমে যেন আমি এই ইনস্ট্রুমেন্টটাকে আপনাদের কাছে চেনাতে পারি বা পুরো বিশ্বের কাছে, বিশ্বের দরবারে যেন এটা নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে চাওয়া। এবং আমি চাই যেন আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন। ধন্যবাদ। আচ্ছা, আর শেষ প্রশ্ন, তারপর কিন্তু শুনতে বিদায় নেব। সাধারণত মায়েরা কিন্তু সন্তানের ভুল ধরতে খুব পছন্দ করে, এটা আমাদের সবসময় খেতে হয়, বকা খেতে হয়। আপনি আর আন্টি একসাথে শিখছেন, কে কার ভুল ধরেন বা কে কাকে বকা দেয় বলেন তো? এখন বলতে গেলে আমি ভুল তো ধরি, মাও আমার ভুল ধরে। মা মানে আমি চাই যেন ভুলটা ধরুক, আমি চাই না যে গণহারে বলে যে খুব ভালো অনেক ভালো হয়েছে এই সেই না, আমি চাই যেন ভুলটাই বেশি হাইলাইট করুক, মানে আমি চাই মানে অ্যাটলিস্ট যেন বোঝদার মানুষগুলো বলুক। আন্টি যখন ভুল করে ফেলে তখন আপনি বলার পর রিঅ্যাকশন কি থাকে? আমি তো বলি এই ভুল করছো, এটা ঠিক করো এই, মানে আমি মজার ছলেই বলি তখন আর কি, মাও বলে আর কি। হ্যাঁ ওকে। আর আপনি যখন ভুল করেন তখন আন্টি কোন ছলে বলে, থাপ্পড় দিয়ে দেখতে হয়? না ওরকম না, বাট বলে আর কি। ওকে রিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম কুমার এবং রিকের সঙ্গে, শুনছিলাম সারেঙ্গি, গানও শুনেছি, আশা করি ভালো লেগেছে। চলে যাব, কিন্তু যাওয়ার আগেও শুনতে বিদায় নেব। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সময় গল্পের সঙ্গে থাকবেন। কোনটা শুনতে বিদায় নেব? আচ্ছা, এখন তাহলে আমি আরেকটা রবীন্দ্রসঙ্গীত বাজাই। ঠিক আছে, আমরা একটা রবীন্দ্রসঙ্গীত বাজতে রেখেছি। ঠিক আছে, রবীন্দ্রসঙ্গীতটা শুনতে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি।